Hey there everybody, welcome to a new episode of IFA. I am Krishnanjana, the trainer-in-chief of IFA. আজ আমি তোমাদের জন্য যে লেসনটা নিয়ে এসেছি that is fixed prepositions. আমাদের আগের যে preposition সিরিজটা হয়েছে, the episode on preposition, you gave a lot of love to that episode. সবাই ভীষণ ভালোবেসেছো আর আমাদের একজন সুইট সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য fixed preposition এর এই episode. Okay, prepositions কিন্তু parts of the speech এর একটা important part. Alright, parts of the speech এর detailed video playlist এ গেলে তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলের আর of course link is there in the description box below. তো যদি প্রয়োজন হয় do check it out. Basic grammar series এর অনেক lessons ওখানে পাবে, noun, verb, adjective, etc. চলো দেরি না করে ফিক্সড প্রেপোজিশন কি এই কনসেপ্টটা ফার্স্টে ক্লিয়ার করব। খুব ইজি আই অ্যাসিওর ইউ। সো প্রেপোজিশনস হলো ছোট ছোট সুইট কিউট ওয়ার্ডস যেগুলো নাউন্স এর সাথে প্রোনাউন্সকে লিঙ্ক করে, অবজেক্টস এর সাথে নাউনের একটা লিঙ্ক নিয়ে আসে, একটা রিলেশনশিপ আনে, রাইট? একটা সেন্টেন্সকে কানেক্ট করতে হেল্প করে। For example, I have bought this gift for you. For এখানে preposition যেটার মানে আমি এই গিফটটা তোমার জন্য এনেছি। এখানে যদি for না দিই তাহলে লাইনটার কোনো অর্থই দাঁড়ায় না। I have bought a gift you. So broken হয়ে গেল লাইনটা, তাই না? তো এই সেন্টেন্সটাকে কানেক্ট করতে কে সাহায্য করছে? আমাদের সুইট লিটল preposition for. ফর মানে জন্য, তোমার জন্য এই গিফটটা এনেছি। সো এটা হলো প্রেপোজিশনের মিনিং। বাট আজ আমরা দেখছি ফিক্সড প্রেপোজিশন। বাই দ্য ওয়ে, এটা বলার আগে বলে দিই ফ্রেজাল ভার্ব কি, বিকজ ফ্রেজাল ভার্বের সাথে ফিক্সড প্রেপোজিশনের অনেক সময় স্টুডেন্টসরা গুলিয়ে ফেলে। ফিক্সড প্রেপোজিশন কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা এইরকম গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছো, এক্সামস দিচ্ছ, ফর দেম দিস ইজ ভি ইম্পর্টেন্ট। তো তোমাদের যাদের আপকামিং এক্সামস আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, তারা কিন্তু স্পেশালি এই লেসনটা খুব ভালো করে মন দিয়ে শোনো এবং দেখো। অ্যান্ড অফকোর্স বেসিক কনভারসেশন, অ্যাডভান্স লেভেল কনভারসেশনের জন্য প্রেপোজিশন দরকার হয়, কারণ সেন্টেন্স বানাতে গেলে প্রেপোজিশন ছাড়া খুবই ডিফিকাল্ট, তাই না? স্কুল স্টুডেন্টসদের জন্য, হায়ার স্টাডিজ যারা করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট মেইনলি ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। সো ফ্রেজাল ভার্ব, ভার্ব প্লাস প্রেপোজিশন। ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা ভার্ব তার পাশে যখন আমরা প্রেপোজিশন অ্যাড করি সেটা হয়ে যায় ফ্রেজাল ভার্ব। ফর এক্সাম্পল ধরো গিভ আপ, গিভ মানে একটা ভার্ব, গিভ মানে দেওয়া, দেওয়া মানে ক্রিয়া, ভার্ব মিনস অ্যাকশন মানে কাজ করা। তো দেওয়া গিভ, কিন্তু গিভের সাথে যখন আমরা প্রেপোজিশন অ্যাড করে দিচ্ছি আপ, সেটার মানে হয়ে যাচ্ছে ছেড়ে দিলাম। মাঝ রাস্তায় গিয়ে আমরা কোনো কাজ হার মেনে ছেড়ে দিলাম, আর করলাম না, সো ইউ গিভ আপ। বা সাপোজ কিছু ব্যাড হ্যাবিট আছে, সেটা আমি গিভ আপ করে দিলাম, ছেড়ে দিলাম, সেখানেও হয়। তো মোদ্দা কথা হলো এটার মানে ছেড়ে দেওয়া, টু স্টপ ট্রাইং টু ডু সামথিং। নেক্সট ফ্রেজাল ভার্ব হলো গিভ ইন। গিভ হচ্ছে আমাদের ভার্ব, রাইট? ভার্ব, আর প্রেপোজিশন এখানে কি? ইন, কারেক্ট? গিভ ইন। এটার মানে অনিচ্ছা সত্ত্বেও যখন আমি হার মেনে নিলাম, হার স্বীকার করে নিলাম, দ্যাট ইজ গিভ ইন। দেখো রিলাক্টেন্টলি, রিলাক্টেন্টলি মানে আনউইলিংলি, ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও অ্যাডমিট দ্যাট ইউ হ্যাভ বিন ডিফিটেড বাই সামওয়ান অর সামথিং। তো আমি মেনে নিলাম, হার স্বীকার করে নিলাম, ডিফিটেড মানে হেরে গেলাম আর কি, কোনো ব্যক্তির কাছে বা কোনো জিনিসের কাছে। সো দ্যাট মিনস গিভ ইন। ওকে, এবার হচ্ছে গিভ অফ। গিভ অফ মানে কি? টু প্রডিউস something such as smell, heat, light, etc. So give off মানে ধরো লাইট আসছে বা কোনো সুগন্ধ স্প্রেড করছে, কোনো ধোঁয়া হতে পারে, গুড ভাইবস হতে পারে। সো এইরকম কোনো জিনিস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, সেটার মানে গিভ অফ। অলরাইট, তাহলে ফিক্সড প্রেপোজিশনস কি? ফিক্সড প্রেপোজিশনস হলো প্রেপোজিশন যেটা শুধু ভার্বের পাশেই না, অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্ব যে কোনো একটার পাশে কিন্তু বসতে পারে। ইউ সি? ওকে,
ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে প্রেপোজিশন শুধুমাত্র ভার্বের পাশে বসলো, কিন্তু ফিক্সড প্রেপোজিশন এই মানেটা কি দেখো, ফিক্সড প্রেপোজিশন, এটা আমি তোমাকে একটু পরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, বাট যেটা আগে ফার্স্ট বলতে চাইবো যে ফিক্সড প্রেপোজিশন হলো অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্ব এদের পাশে বসলে দ্যাট ইজ ফিক্সড প্রেপোজিশন। ওকে, এইবার এখানে এই দুটো যাতে তোমাদের না গুলিয়ে যায়, একদম বেস থেকে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলবো। ওকে, দেখো অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে টু সে সরি, ক্ষমা চাওয়া। এখানেও আমি লিখেছি অ্যাপোলোজাইজ, বাট এই অ্যাপোলোজাইজের পাশে দিয়েছি টু, আর এই অ্যাপোলোজাইজের পাশে দিয়েছি ফর। কিন্তু ব্যাপারটা হলো এই, অ্যাপোলোজাইজ টু বললেও সেটা সরি বোঝায়, অ্যাপোলোজাইজ ফর বললেও সেটা কিন্তু সরি বোঝায়, মিনিংটা কিন্তু ফিক্সড, একদম ফিক্সড, কারেক্ট? কোনো মুভমেন্ট বা কোনো ডিফারেন্স চেঞ্জেস আসবে না, দ্যাট ইজ ফিক্সড প্রেপোজিশন। কিন্তু যখন আমরা ফ্রেজাল ভার্ব দেখলাম, সেখানে দেখো গিভ আপ তার একটা মানে, গিভ ইন তার আবার একটা আলাদা মানে, গিভ অফ টোটালি ডিফারেন্ট, কারেক্ট? তো প্রত্যেকটা মানে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ইন কেস অফ ফ্রেজাল ভার্ব। বাট ফিক্সড প্রেপোজিশন, এই নামটা ফিক্সড এই জন্য দেওয়া হয়েছে কারণ প্রেপোজিশন এখানে আমি যাই দিই না কেন আমার মানেটা ইনট্যাক্ট থাকছে, সেম থাকছে। যেমন ধরো লুক অ্যাট, লুক ফর। লুক অ্যাট মানে কোনো একটা নির্দিষ্ট কিছুর দিকে আমি তাকিয়ে আছি, দেখছি, লুক অ্যাট দ্য ট্রি, তো আমি গাছটার দিকে দেখছি, কারেক্ট? কিন্তু লুক ফর মানে কি? লুক ফর মানে খোঁজা, খোঁজা মানেও সেটা দেখা আসছে, সো মিনিংটা কিন্তু দেখো সেম থাকছে। এরম নয় কি এখানে লুক মানে কিছু আর ওখানে লুক মানে লুক অ্যাট মানে দেখা, আর লুক ফর মানে দেখা নয়, অন্য কিছু হয়ে যাচ্ছে। ইটস রিলেটেড টু দ্য সেম থিং। সো ফিক্সড প্রেপোজিশনের ক্ষেত্রে meaning doesn't change, it is fixed. But for phrasal verb, the meaning totally changes. Okay, so that's the difference between the two. Hopefully তোমাদের আর কোনোদিনও confusion হবে না যে কোনটা phrasal verb আর কোনটা fixed preposition. এইবার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে আরো গভীরে ভালো করে ব্যাপারটা বুঝবো and totally concept clear করে ফেলবো, right? So let's start. Apologize to, apologize for. So a sentence here. Okay, by the way, apologize to হলে someone, কোনো ব্যক্তির কাছে যখন আমি সরি বলছি, ক্ষমা চাইছি, তখন আমরা to দেব, ঠিক আছে? For example, Radhika will apologize to her sister for breaking her toys. রাধিকা ওর বোনের কাছে ক্ষমা চাইবে কারণ ওর ছোট বোনের খেলাগুলো ভেঙে ফেলেছে। ওকে, সেই জন্য ও ক্ষমা চাইবে। তাহলে রাধিকা উইল অ্যাপোলোজাইজ টু হার সিস্টার, সিস্টার একটা মানুষ, ঠিক আছে, আ পারসন, সামওয়ান, তাই আমরা টু দিলাম। তো যখনই পারসন হবে অ্যাপোলোজাইজের সাথে আমরা টু দেব। কিন্তু এখানে দেখো অ্যাপোলোজাইজ ফর সামথিং, যদি কোনো জিনিসের জন্য আমরা সরি বলি, ক্ষমা চাই, তখন কিন্তু মানে মানুষ না হলে, সামথিং হলে, you will use the preposition for. For example, we should apologize for our mistakes. আমাদের নিজেদের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত, তাই না? একদম উচিত। নিজের ভুল না মানলে, না সরি বললে, না অ্যাকসেপ্ট করলে রেকটিফাই করতে পারবো না, আর একই ভুল রিপিটেডলি করে যাব, বোকা হয়ে যাব লাইফে। সো লার্ন ফ্রম ইয়োর মিস্টেকস, রাইট? ওকে, সো আমরা এটা বুঝতে পেরে গেলাম। এইবার আমরা দেখব, বাই দ্য ওয়ে, এইখানে যে অ্যাপোলোজাইজ দেখছি এটা কিন্তু ভার্ব অ্যাঙ্গেলে বসলো, তাহলে আমরা ফিক্সড প্রেপোজিশন দেখলাম যেটা ভার্বের পাশে বসলো। এইবারে লুক অ্যাট আর লুক ফরটা দেখি, এটাও কিন্তু ভার্ব। ওকে, ফর এক্সাম্পল, লুক অ্যাট দ্য ট্রি, গাছটার দিকে দেখো, তাই না? এটা হয়ে গেল। এইবার নেক্সট লুক ফর। সো নিতু's মম ওয়াজ লুকিং ফর হার ইন দ্য হোস্টেল, নিতুর মম নিতুকে খুঁজে বেড়াচ্ছিল হোস্টেলে, মেয়ে কোথায়? ওকে, অলরাইট,
তাহলে আমরা কি দেখলাম? ফিক্সড প্রেপোজিশন apologize to, apologize for, look at and look for, এই ওয়ার্ডসগুলো ছিল ভার্ব। ভার্বের পাশে আমরা টু, ফর, অ্যাট, ফর এরকম প্রেপোজিশনস দেখলাম। এবার আমরা দেখব ফিক্সড প্রেপোজিশনস যেটা অ্যাডজেক্টিভের পাশে বসে। ফর এক্সাম্পল, সানা ইজ অ্যাকাউন্টেবল টু হার ফ্যামিলি। সানা তার ফ্যামিলির কাছে আনসারেবল, রাইট? ও একটা ওর পরিবারের কাছে ও মানে ধরো অ্যাকাউন্টেবল, মানে ও যদি কিছু গন্ডগোল করে তাহলে ও কিন্তু দায়ী হবে, তো ও রেসপন্সিবল, ঠিক আছে? পরিবারের কাছে শি ইজ অ্যাকাউন্টেবল। তো এখানে কি হলো? সানা আমাদের নাউন, তাহলে সানা কেমন? শি ইজ অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল আমাদের অ্যাডজেক্টিভ, কিসে? টু, কার কাছে অ্যাকাউন্টেবল? টু হার ফ্যামিলি, তাহলে টু হয়ে গেল আমাদের প্রেপোজিশন। অলরাইট, সো অ্যাকাউন্টেবল টু, এটা হলো আমাদের ফিক্সড প্রেপোজিশন যেটা অ্যাডজেক্টিভের পাশে বসলো। ওয়ান মোর এক্সাম্পল, সানা ইজ অ্যাকাউন্টেবল ফর দিস ওয়ার্ক। এই কাজের জন্য সানা কিন্তু দায়ী, অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, ওকে, ফর দিস ওয়ার্ক। কাজে কোনো গন্ডগোল হলে সানাকে কিন্তু জিজ্ঞেস করা হবে, রাইট? তাহলে এখানে দেখো অ্যাকাউন্টেবল ফর, আগেরটাতে বললাম অ্যাকাউন্টেবল টু। অ্যাকাউন্টেবলের মিনিং কি চেঞ্জ হলো? হলো না, হলো না। দ্যাটস ওয়াই এটা ফিক্সড প্রেপোজিশন বলা হচ্ছে। বুঝতে পারছো তো ফিক্সড প্রেপোজিশন কনসেপ্টটা কি? ইয়েস, ভেরি গুড, এক্সেলেন্ট। ওকে, চলো এবার দেখি ফিক্সড প্রেপোজিশন যেটা নাউনের পাশে বসবে। ফর এক্সাম্পল, ইউ আস্কড ফর কমেন্টস অন দিস নিউ প্রপোজাল। তুমি আমাকে এই নিউ প্রপোজালের ওপরে তোমার মানে কমেন্টস চেয়েছো, জিজ্ঞেস করেছো, কারেক্ট? ইউ আস্কড ফর কমেন্টস অন দিস নিউ প্রপোজাল। তাহলে এখানে কমেন্টস এটা হয়ে গেল আমাদের নাউন, আর প্রেপোজিশন কি? অন। কমেন্টস অন, এটা আমাদের ফিক্সড প্রেপোজিশন, নাউনের পাশে বসলো, রাইট? ভেরি ইজি, গুড। তাহলে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে ফিক্সড প্রেপোজিশন কনসেপ্টটা কি। চুপচাপ খালি মুখস্থ করে যাব না বুঝে, সেটার থেকে বেটার যদি আমরা নলেজটা পুরোভাবে মানে সেন্সিবলি বুঝি, রপ্ত করি, জ্ঞান অর্জন করি, কারেক্ট? লেকচার না, রিয়ালিটিতে লজিক্যালি যদি তোমরা বেস থেকে একদম তোমাদের ইংলিশের ভিতটাকে মজবুত করো, তাহলে কি হবে? তোমাকে পরীক্ষার আগে জাস্ট মুখস্থ করে যেতে হবে না, মুখস্থ করলে হাই চান্স তুমি ভুলে যাবে, তাই না? সো বেস্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি, ইজিলি, তাহলে কিন্তু অনেক রিল্যাক্সিং একটা ব্যাপার হবে। যত ডিফিকাল্টি হোক না কেন কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন পেপার বা whatever it is, you will not be nervous because you know what you are preparing for, right? Good. চলো কুইকলি এই ফ্রেজাল ভার্বেরও কিছু এক্সাম্পল সেন্টেন্সেস দেখে নিই, তাহলে কিন্তু ফিক্সড প্রেপোজিশনের সাথে একেবারে গুলিয়ে যাবে না। ওকে, গিভ আপ, উই শুড নেভার গিভ আপ ইন লাইফ। আমাদের জীবনে কোনো দিনও হার মানা উচিত নয়। গিভ ইন, আফটার দ্য হিটেড আর্গুমেন্ট the managers gave in to the union's demands. অনেক তর্ক বিতর্কের পর ম্যানেজার্সরা কি করলো? ইউনিয়নের যেটা আবদার ছিল, ডিমান্ড ছিল, সেটা কিন্তু তারা মেনে নিল, ঠিক আছে? হার স্বীকার করে নিল যে হ্যাঁ ইউনিয়নের কথা তারা রাখবে। ওকে, গিভ অফ, বিরিয়ানি, the biryani gave off its amazing aroma after some time. কিছুক্ষণ পর বিরিয়ানি থেকে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে গেল চারিদিকে, চারিদিকে ছড়িয়ে গেল, মিনিং হয়ে গেল গিভ অফ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা মানে হলো, গিভ আপ আলাদা, গিভ ইন আলাদা, গিভ অফ আলাদা, মানে কোনোটার সাথে লিঙ্ক নেই। কিন্তু ফিক্সড প্রেপোজিশনের ক্ষেত্রে অ্যাকাউন্টেবল ফর আর অ্যাকাউন্টেবল টু মিনিং ইজ সেম। আমি যদি এখানে বলি অ্যাপোলোজাইজ টু, অ্যাপোলোজাইজ ফর, মিনিং রিমেইন সেম। অ্যাপোলোজাইজ টু হলে সামওয়ান, অ্যাপোলোজাইজ ফর হলে সামথিং। লুক অ্যাট, লুকিং ফর, আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস নিউ প্রজেক্ট। Every which way, the meaning doesn't change totally. So that's the difference between phrasal verb
and fixed prepositions. তো এই যে fixed prepositions এটা nouns এর পাশেও বসতে পারে, adjectives এর পাশেও বসতে পারে, আবার verb এর পাশেও বসতে পারে, unlike phrasal verbs যেটা কিন্তু শুধুমাত্র verb এর পরেই prepositions গুলো ওই ক্ষেত্রে বসছিল। তো এনিওয়ে আজকের ফোকাস তো fixed prepositions নিয়ে। সো এখন আমরা কিছু এক্সাম্পলস ডিসকাস করব যেটা হচ্ছে adjectives। adjectives এর পাশে কখন আমাদের মানে প্রেপোজিশন ইউজ হবে এই টাইপের কিছু ওয়ার্ডস নিয়ে আমরা স্টার্ট করব। ফার্স্ট ওয়ার্ড হলো থ্যাঙ্কফুল। থ্যাঙ্কফুল মানে কি? ইউ আর গ্রেটফুল টু সামওয়ান, কৃতজ্ঞ কারোর প্রতি, রাইট। এবার যখন আমরা এই যে ওয়ার্ডটা থ্যাঙ্কফুল দেখলাম, এই টাইপের কিছু সিনোনিমস বলো দেখি। আমি এক্ষুনি তোমাদের যখন বোঝাচ্ছিলাম আমি বললাম থ্যাঙ্কফুল মানে গ্রেটফুল, মানে আমি খুব কৃতজ্ঞ। সো থ্যাঙ্কফুল গ্রেটফুল দুটো ওয়ার্ড হয়ে গেল। আর একটা ওয়ার্ড বলি obliged. Don't you think it's similar? Yes. So thankful, grateful and obliged, but all these three words they are showing a similar meaning, মানে আমি কৃতজ্ঞ। alright, এইবার এই ধরনের যখন ওয়ার্ডস হচ্ছে এর পাশে যে ফিক্সড প্রেপোজিশনটা ইউজ হবে দ্যাট ইজ টু, and in certain cases it can be for. okay, কখন টু আর কখন for। তো যদি কোনো মানুষের আগে হয় এই শব্দগুলো তখন তোমরা মোস্ট ডেফিনেটলি দেবে টু। সো বিফোর আ পারসন। ইন কেস এটা মানুষ নয় কোনো জিনিস বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের প্রেপোজিশনের সিলেকশনটা করতে হবে for. ওকে, এক্সাম্পল সেন্টেন্স দেখি। সেন্টেন্স নাম্বার 1, I am extremely thankful to you. আমরা যখন লেটার রাইটিং করি কনক্লুশন প্যারাগ্রাফে আমরা লিখি না I shall be ever obliged to you, I shall be thankful to you. Yes, don't you think it's so common? Very very easy to remember. তো কনফিউশন কোনো নেই, খুব সোজা। মাথায় রাখো চিঠি লেখার সময় ফর্মাল লেটার রাইটিংয়ে কনক্লুশন প্যারাগ্রাফে আমরা মানে 100% এই টাইপের লাইন লিখেই থাকি। তো আমরা কি দেখলাম? I am extremely thankful to you, মানে অবভিয়াসলি আমি তোমার প্রতি খুবই খুবই কৃতজ্ঞ। আপনাদের সবার প্রতি আমরা ইফার তরফ থেকেও খুবই কৃতজ্ঞ for liking our videos, watching our content and appreciating us and being there with us always. Okay, second example, এই লাইনটাকে যদি আমরা ধরো ইউ এর জায়গায় কোনো জিনিস দিয়ে দিই, সে লাইক অপরচুনিটি, তাহলে কি হবে? I am thankful for this opportunity. আমি এই সুযোগের জন্য খুবই কৃতজ্ঞ, তাই না? তাহলে আমরা কি দেখলাম? অপরচুনিটি একটা জিনিস, অবভিয়াসলি তার প্রতি আমি অপরচুনিটির প্রতি না অপরচুনিটিটার জন্য কৃতজ্ঞ। দ্যাটস ওয়াই জন্য মানে ফর, আমরা এখানে ফর দিয়ে দিলাম। কিন্তু কোনো পার্সনের প্রতি আমরা কৃতজ্ঞ, thankful, so you go for two. Let's see some more examples to clear it 100%. I'm so thankful to God. আমি ভগবানের প্রতি খুব কৃতজ্ঞ, তাই না? আচ্ছা, ভগবান যদিও হিউম্যান বিইং বা পার্সন না, বাট অবভিয়াসলি গড কারুর ফ্রেন্ড, কেউ ফ্রেন্ড রূপে পুজো করে, কেউ মা রূপে, কেউ ভাই রূপে, তাই না? তিনি সবসময় আমাদের একটা গার্ডিয়ান হয়, তাই তো? সো এখানে আমরা টু দিলাম। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল, we are thankful to you for this gift. আমরা তোমাদের প্রতি খুবই গ্রেটফুল মানে থ্যাঙ্কফুল এই ক্ষেত্রে এই গিফটের জন্য। তো আমরা দিলাম for. সো আই হোপ এটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ফিক্সড প্রেপোজিশন যতই ডিফিকাল্ট একটা কনসেপ্ট হোক না কেন, ইফাতে কিন্তু আমরা সবটাই খুব ইজি করে শিখিয়ে থাকি। অ্যান্ড আমাদের 100% চেষ্টা আর কনফিডেন্স যে আমরা ডেফিনেটলি তোমাদের কাছে সবটা ইংলিশটাকে একদম সহজ করে বুঝিয়ে দেব। কোনো প্রবলেম হলে, কোনো ডাউটস থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলো না। আমরা কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ার্ড নাম্বার 2, grateful. So grateful, thankful, similar,
সো এবার কিন্তু তোমরা ট্রাই করো আমার সাথে। ইয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলো তো, I shall be ever grateful dash you, কি হবে? Correct. 2. Double thumbs up. That's right. We shall be, or I shall be ever grateful to you. আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, বা আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। That's right. Next, number 2. এটাও তোমরা করো। বলো, they are grateful dash their parents, কি হবে? তারা তাদের প্যারেন্টস, বাবা মার প্রতি খুবই গ্রেটফুল, কৃতজ্ঞ। কি হবে বলো তো? ফর হবে না টু হবে? কারেক্ট, টু হবে, কারণ প্যারেন্টস অবভিয়াসলি হিউম্যান বিংস, এরা কোনো জিনিস নয়, তাই না, বস্তু নয়। সো ইউর 100% কারেক্ট। দে আর গ্রেটফুল টু দেয়ার প্যারেন্টস। নাম্বার 3, we are grateful dash this advice, কি হবে বলো? ইয়েস, এই অ্যাডভাইসের জন্য না প্রতি গ্রেটফুল আমরা? অবভিয়াসলি জন্য। ইউ আর 100% কারেক্ট। যারা ঠিক করছো, ভেরি গুড। আর যাদের ভুল হচ্ছে, নিশ্চয়ই এবারে এই এক্সাম্পলসের মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? গুড। সো দ্য লাইন ইজ, we are grateful for this advice, আমরা এই উপদেশের জন্য খুবই গ্রেটফুল। ভেরি গুড। নেক্সট, নাম্বার 4, they are grateful dash this delicious dish, এই সুস্বাদু পদের জন্য তারা আমাদের কাছে বা কারোর প্রতি খুবই গ্রেটফুল। So what will be the answer? The right answer is, they are grateful for this delicious dish. Great, excellent. Let's move to the next word, obliged. Okay, obliged এর ক্ষেত্রেও সেম, আমরা বুঝতে পারছি মানুষের আগে টু আর জিনিসের আগে ফর। Let's do it quickly. ফার্স্টেই আমাদের লেটার রাইটিং এর কনক্লুশনের লাইন্সটা মাথায় রাখতে হবে, রাইট? যে কি বলেছিলাম, I shall be ever obliged to you, তাই না? তাহলে ইউ এর আগে টু হয়ে গেল। তাহলে সিমিলারলি আমি যদি বলি, রিটা shall be obliged dash her parents, কি হবে? to her parents, রিটা তার প্যারেন্টসের কাছে কৃতজ্ঞ থাকবে। আর যদি প্রেজেন্টে বলি, রিটা is grateful to her parents, to her boss, কোনো মানুষ হতে পারে সেখানে যার কাছে কিনা রিটা খুব গ্রেটফুল। দ্যাটস রাইট। লাস্ট একটা এক্সাম্পল সেন্টেন্স করব, যেখানে আমরা মানুষের জায়গায় একটা জিনিস দিয়ে দেব। ওকে, তখন কি হবে বলো তো? কারেক্ট, ফর হবে। লেটস সি, আই অ্যাম অবলাইজড ফর দিস হেল্প, এই উপকারের জন্য আমি খুবই কৃতজ্ঞ। আই এম এক্সট্রিমলি অবলাইজড। এই তিনটে সেট অফ ওয়ার্ডসের পর আমরা আরও তিনটে নিউ ওয়ার্ডস এবার শিখবো, যেটা হলো আনসারেবল, রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল। আবারও দেখো, এই তিনটে ওয়ার্ডের সিমিলার মিনিং আসছে, তাই না? আনসারেবল, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল মানে কি? যে কে দায়ী আর কি এই কাজের জন্য। দিস ইজ দ্য মিনিং। আবারও ফর আর টু, এই দুটো হলো ফিক্সড প্রেপোজিশনস, যেটা এই ওয়ার্ডসের পাশে আমরা বসাতে পারি। কিন্তু তোমরা নিশ্চয়ই পরিষ্কার বুঝে গেছো যে মানুষের আগে হলে টু দেব, আর জিনিসের আগে হলে ফর দেব। চলো ঝটপট কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখে একদম জল ভাত করে নেব এই ফিক্সড প্রেপোজিশনের কনসেপ্টটা। আনু এই পরিস্থিতির জন্য দায়ী, তাহলে আমাকে কি বলতে হবে? টু না ফর? বলো দেখি। ফর, কারণ সিচুয়েশন কোনো মানুষ না। আনু ইজ রেসপন্সিবল ফর দিস সিচুয়েশন। দ্যাটস রাইট। আর যদি মানুষ হয় তাহলে আনু ইজ রেসপন্সিবল টু হার সিনিয়র্স। আনু ওনার যে সিনিয়র্স আছে তাদের কাছে কিন্তু রেসপন্সিবল, মানে আনসারেবল। যা কাজ করবে সিনিয়র্সদের স্ক্রুটিনিতেই কিন্তু ব্যাপারটা হবে। সো ওর যে দায়িত্ববোধ আছে সেটা তার সিনিয়র্সদের প্রতি ডেফিনেটলি আছে। ওকে, সো আমরা এটা বুঝতে পেরে গেলাম। এবার সিমিলারলি আমরা আনসারেবল আর অ্যাকাউন্টেবল দিয়েও এক্সাম্পলস চেক আউট করবো। দীপক ইজ অ্যাকাউন্টেবল ফর দিস অ্যাক্সিডেন্ট। দীপক এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, রেসপন্সিবল। ওকে, আচ্ছা এবার ধরো যদি বলি যে দীপক যদি কোনো গন্ডগোল করে তাহলে কিন্তু ও দায়ী হয়ে যাবে, মানে আমাদের কাছে
ওকে আনসার করতে হবে যে ভাই কেন হলো কি হলো। সো হি ইজ ডেফিনেটলি অ্যাকাউন্টেবল টু আস। ক্লিয়ার? আস হিউম্যানস, আমরা সবাই। সো এখানে 2 হয়ে গেল। নেক্সট, সুজি ইজ অ্যান্সারেবল টু দ্য হায়ার অথরিটি। সুজি হায়ার অথরিটি, ওর স্কুলের প্রিন্সিপাল হতে পারে বা যারা ওনার হায়ার অথরিটি তাদের কাছে আনসারেবল। সো হিয়ার ইউ আর ইউজিং টু বিকজ হায়ার অথরিটি অবভিয়াসলি হিউম্যানসরাই রান করছে না, কেউ তো সিনিয়র কোনো হায়ার অথরিটি কোনো মানুষই হবে। যদি বলি ম্যানেজমেন্টের কাছে আনসারেবল, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু অবভিয়াসলি এখানে মানুষ বোঝাচ্ছে, তাই না? ম্যানেজমেন্টে কে আছে? It's not like fan, table, chair এরম তো না, কে আছে? There must be some people there. Okay, next example. ধরো খুব দেরি হয়ে গেছে, তাহলে এই দেরির জন্য কে দায়ী? কে আনসারেবল? সুজি। So Suzy is answerable for this delay. So as delay is not a human being, so you go for. Okay, I think আমাদের এই কনসেপ্ট যেটা আমরা শিখলাম আজকে, এতে আমাদের ভোক্যাবুলারিও স্ট্রং হয়ে গেল, আর ফিক্সড প্রেপোজিশনের যে কনসেপ্ট সেটা পুরোটাই খুব ইজি, সহজভাবে 100% ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? কমেন্ট করে কিন্তু জানিও। অলরাইট, আর তোমরা তো জানোই যে কথা বলতে গেলে বা লিখতে গেলেও ইংলিশে সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য প্রেপোজিশনস কতটা দরকার। প্রেপোজিশনস ছাড়া সেন্টেন্স বানানো নেক্সট টু ইম্পসিবল। ম্যাক্সিমাম সেন্টেন্সই কিন্তু প্রেপোজিশনস থাকে। তাই চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক ফিক্সড প্রেপোজিশনস। ফার্স্ট ওয়ান ইজ মেক। মেক একটা ভার্ব, আর মেকের অবভিয়াসলি 5টা ফর্ম হবে। তোমরা জানো আমরা কি বলি বারবার, যে একটা অ্যাকশন ভার্বের 5টা ফর্ম হবে। মেক ভার্ব 1, মেড V2, মেড V3, মেকিং V4 অ্যান্ড মেক্স V5। তাহলে কখন আমরা মেকের সাথে অফ দেব নাকি ফ্রম দেব? কোন ফিক্সড প্রেপোজিশনসটা কারেক্ট? কিভাবে বুঝবো? ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন। তোমরা কোয়েশ্চেন পেপার্স দেখো, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু থাকেই থাকে, আর কমন কনফিউশনে মানে মার্কস কাটা হয়ে যায় যে মেকের সাথে অফ দেবো না ফ্রম দেবো। অনেকটাই শুনতে একই টাইপের লাগে। যেমন ধরো আমি যদি বলি দ্য টয় ইজ মেড ফ্রম প্লাস্টিক অ্যান্ড দ্য টয় ইজ মেড অফ প্লাস্টিক, দুটোই মনে হচ্ছে ঠিক, তাই না? কিন্তু কোনটা সঠিক জানো? The toy is made of plastic. This is the right line. তার কারণ হলো এই যে প্লাস্টিকের খেলনাটা, এটাকে যদি আমি ভাঙি টুকরো করে তাহলে প্লাস্টিকই থাকছে, আর প্লাস্টিক থেকে আবার টয় বানানো পসিবল। মানে টয় খেলনাটা, যে খেলনাটা আর কি প্লাস্টিক দিয়ে তৈরি, এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলেও প্লাস্টিক হচ্ছে, মানে প্লাস্টিক থেকে ব্যাক টু টয় আনা পসিবল, টয় থেকে আবার ব্যাক টু প্লাস্টিক পসিবল, বিকজ আলটিমেটলি ইটস অল প্লাস্টিক। যেমন ধর আমি যদি বলি দিস হাউস ইজ মেড অফ লগস, মানে এই বাড়িটা কাঠের যে লগস হয় না সেই দিয়ে তৈরি, তাহলে কাঠ আর বিল্ডিং দুটোই কিন্তু সেম হলো। এই পুরোটাই যেহেতু কাঠ দিয়ে তৈরি, তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে আমি কাঠই পাবো, বাড়িটা থেকে আমি কি পাবো? ভাঙলে কাঠ পাবো। বোঝা গেল? তাহলে কাঠ থেকে বাড়িটা তৈরি হলো, বাড়িটা ভেঙে আবার কাঠে ব্যাক হয়ে গেল। Can you understand? So from that wood you are making a house, and if you break the house you get the woods. Similarly, from plastic you make a toy, and if you break the toy you get back the plastic. এরকম সিচুয়েশন হলে go for off। কিন্তু from কখন দেব? ফ্রম হচ্ছে কোনো কিছু থেকে কিছু যখন বানানো, যেরকম আমি যদি বলি পনির ইজ মেড ফ্রম মিল্ক, দুধ থেকে আমরা পনির তৈরি করা হয়। ওকে, দুধ থেকে পনির তৈরি করা হয়। লাইনটা কি বললাম? পনির ইজ মেড ফ্রম মিল্ক। হলো? পনিরকে কি আবার দুধে আমরা চেঞ্জ করতে পারবো? ক্যান ইউ মেক পনির লাইক মিল্ক ফ্রম পনির? ক্যান ইউ ডু দ্যাট? পসিবল না। ব্যাপারটা বুঝে নাও, দুধ থেকে আমরা পনির তৈরি করলাম, কিন্তু পনির থেকে ব্যাক টু দুধ কিন্তু আমরা যেতে পারবো না। সেই রকম সিচুয়েশন হলে চোখ বুঝে হবে ফ্রম। ওকে, সেকেন্ড এক্সাম্পল, দ্য পেপার ইজ মেড ফ্রম উড, তাই না? কাঠ থেকে কি বেরোলো, কি আমরা বানাতে পারছি? কাগজ। কারেক্ট? কিন্তু
এই কাগজটাকে যদি আমরা এখন ছিঁড়ি কাটি কোনো মতেই কিন্তু আমরা আবার কাট ফিরে পাবো না, নট পসিবল। সেই জন্য আমাদের দিতে হবে ফ্রম। ক্লিয়ার? এই সিম্পল ট্রিক্স আর টেকনিকগুলো যদি আমরা বুঝে ঠান্ডা মাথায় কোয়েশ্চেনগুলো সলভ করি, একদম ফুল মার্কস গ্যারান্টিড, রাইট? চলো এবারে একটা অন্য ওয়ার্ডে আমরা মুভ করি, উইচ ইজ ম্যারিড। ওকে, আবারও এটা একটা ভার্ব। So marry, married, married, marrying and marries. Remember, one action verb has 5 forms. Okay? এইবার বলো তো, আমি যদি বলি যে Anuradha married with her childhood buddy or friend, এই লাইনটা ঠিক নাকি Anuradha married her childhood buddy এইটা ঠিক নাকি Anuradha married to her childhood buddy? Which one is correct? What do you think? আচ্ছা, তোমরা ভাবছো যে Anuradha married her childhood friend, এখানে তো কোনো রকম প্রেপোজিশনসই নেই, তাই এটা ভুল হয়ে গেল। আর যদি তোমরা ভাবো যে বন্ধুর সাথে বিয়ে করেছে তাহলে উইথ কারেক্ট, তাহলেও ভুল হয়ে গেল। গুলি যাচ্ছে ব্যাপারটা, সব ক্লিয়ার করে দেব। দেখো, ফার্স্টলি অনুরাধা ওর বন্ধুকে, ছোটবেলার যে বন্ধুকে তাকে বিয়ে করেছে, তার সাথে বিয়ে করেছে এরকম আমরা কিন্তু বলি না। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? লাইক বিবেক ম্যারিড সুনিতা, বিবেক সুনিতাকে বিয়ে করেছে, দ্যাটস ফাইন। ওর সাথে করেছে এরম থোড়ি না হয়, এরম হয় না। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো রিমেম্বার দিস, কে সাথে করেছে এরকম করে আমরা কিন্তু বলতে পারি না। আমরা ডিরেক্টলি বলবো দ্যাট অনুরাধা ম্যারিড হার চাইল্ডহুড ফ্রেন্ড। অনুরাধা ম্যারিড হার চাইল্ডহুড ফ্রেন্ড। ওকে, অনুরাধা ওর ছোটবেলার বন্ধুকে বিয়ে করেছে, প্রেপোজিশনস নেই, এটাই কারেক্ট। দিস ইজ দ্য রাইট অপশন। ওকে, সো উইথ তো হবে না, কারণ সঙ্গে সাথে এখানে আমরা দিতে পারবো না। এইবার আসি টু প্রেপোজিশনস, এই প্রেপোজিশন এটাতে, এটা কি দিলে ভুল? ইয়েস, আবার নো। কনফিউজড? বটম লাইন এটাই। এই সেম লাইনটা যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে বলি তখন কিন্তু আমরা কোনো প্রেপোজিশনস দেব না, নো প্রেপোজিশনস ইফ ইয়োর লাইন ইজ এন অ্যাক্টিভ ভয়েস। বাট দ্য সেম লাইন ইফ ইউ চেঞ্জ ইট ইনটু আ প্যাসিভ ভয়েস, এই সেম লাইনটা যদি আমরা প্যাসিভ ভয়েসে করে দিই, then you require the preposition to. অর্থাৎ Anuradha is married to her childhood friend. This is a right line, কারণ এটা প্যাসিভে আছে, প্যাসিভ ভয়েস। তো Anuradha is married to her childhood friend is right because it's a passive line. But এটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে বলি যে Anuradha married, ডিরেক্টলি বলছি, then you don't use any preposition. You just say with whom she married, like she married her friend, her childhood friend. Clear? Yes? আর তোমরা ভাবছো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, এই ব্যাপারটা কি? সিম্পল, যদি সাবজেক্ট নিজেই কাজটা করেছে হয় দেন ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। ওকে, যদি অ্যাকশন ভার্বটা, ওকে, যে অ্যাকশন ভার্বটা তোমরা দাও V3 ফর্মে, যেমন ধরো ম্যারিড হলো এখানে, ইট ক্যান বি ইনভাইটেড, informed, whatever the word is, action verb is, সাবজেক্ট নিজে করেছে, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস, কিন্তু অ্যাকশনটা সাবজেক্টের ওপর করা হয়েছে, দ্যাট ইজ প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, অনুরাধা ইনভাইটেড বিবেক, মানে অনুরাধা বিবেককে নেমন্তন্ন করেছে। কে করেছে কাজটা? সাবজেক্ট নিজে, অনুরাধা। কিন্তু আমি যদি বলি কাজটা সাবজেক্টের ওপর করা হয়েছে, মানে অনুরাধা ইজ ইনভাইটেড, অনুরাধাকে নেমন্তন্ন করা হয়েছে বাই whoever, anybody, by Vivek suppose. So তাহলে এখানে কি হলো? প্যাসিভ ভয়েস হয়ে গেল, কারণ সাবজেক্ট অ্যাকশনটা করেনি, অ্যাকশনটা মেইন ভার্ব যেটা, সেটা কি হয়েছে? সাবজেক্টের ওপর করা হয়েছে কারুর দ্বারা। দ্যাট ইজ দ্য পয়েন্ট। অ্যাক্টিভ ভয়েস নিয়ে যদি তোমরা, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস নিয়ে যদি আরো ডিটেল লেসেন্স চাও, ইজি করে একদম শিখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখে জানিও, তাহলে ডেফিনেটলি ডিটেলের সিরিজ বানাবো উইথ অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। ওকে, সো ফিক্সড প্রেপোজিশনস এর ম্যারাথন সিরিজ কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে আর কন্টিনিউ হবে অন পপুলার ডিমান্ড, রাইট?
আজ আমরা ফিক্স প্রেপোজিশনস এর কিছু ইন্টারেস্টিং রুলস এন্ড ট্রিক্স শিখব। চলো ঝটপট দেখে নি আজ কি নতুন শিখব। ফিক্স প্রেপোজিশনস আমরা দেখছি বোর্ডে লেখা আছে। এবার এখানে 5 লাইনস অ্যাজ ইউ ক্যান সি, 5টা লাইন দেওয়া আছে। হি ডায়েড ব্ল্যাঙ্ক ডেঙ্গি। বাই দ্য ওয়ে, এই অসুখটার নাম কিন্তু ডেঙ্গু নয়, এই অসুখটার নাম ডেঙ্গি। অলরাইট, আর সেকেন্ড লাইনে আমরা দেখছি হি ডায়েড, আবারও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হিজ কান্ট্রি, রাইট? Third line, he died, fill in the blanks, an accident. Fourth line, he died dash heart attack. And fifth line, he died dash his best friend. So, can you see one thing? একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু he died, he died, he died, he died, he died. তো সেম আছে এই জায়গাটা, কিন্তু এই পোর্শনটা কিন্তু আলাদা রয়েছে। এখানে ডেঙ্গি, এখানে কান্ট্রি, এখানে অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, ফ্রেন্ড। সো হোয়াটস হ্যাপনিং, তাই না? প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি একটাই কোনো প্রেপোজিশন হবে না আলাদা আলাদা হবে? কি হবে চলো দেখে নিই। লেটস ফার্স্ট ফোকাস অন সেন্টেন্স নাম্বার 1 where we are seeing a disease. তো কোনো ডিজিজ হলে মানে অসুখ বা রোগ হলে কিন্তু আমাদের প্রেপোজিশনটা হবে সব সময় অফ, OF. Okay, so he died of dengue. All right, he died of cancer, he died of malaria. Can you understand? Right? Whenever there is a disease, please go for off. Is this visible? Eta dekha jacche to? I hope you can all see this clearly. Okay, so I've written off. Now moving to sentence number 2, but before that একটা কথা বলে দিই, ডিজিজ হলে অনেকে ভাবে ক্যাপিটাল লেটারে ডিজিজের নামটা আমাদের দিতে হবে, whatever the diseases, cancer, malaria, dengue, but you should not capitalize the word, so এটা কিন্তু small লেটারে লিখো, otherwise it's not so much right. Okay, so moving to second line, he died dash his country. তো এইটা হচ্ছে একটা রেসপন্সিবল কজ, একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য যখন মৃত্যু হচ্ছে সেইখানে আমরা কিন্তু অফ প্রেপোজিশন দিতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? হি ডায়েড ড্যাশ হিজ কান্ট্রি। হোয়াট উইল ইউ গিভ? হি ডায়েড, কান্ট্রির জন্য মারা গেল, তার পরিবারের জন্য সে প্রাণদান করলো। তো একটা কোনো এরকম সিরিয়াস একটা রেসপন্সিবল গুরুত্বপূর্ণ কজ হলে চোখ বুঝে আমাদের ইউজ করতে হবে FOR, for preposition. Okay, so I'll write it over here, FOR. I hope you can all see this, FOR, for. Okay, he died for his country. সে তার মাতৃভূমির জন্য, নিজের দেশের জন্য সে প্রাণ দিল। ওকে, সো জন্য ক্লিয়ার, একদম ইজি। তাহলে আমরা কি দেখলাম? অসুখের ক্ষেত্রে অফ, কোনো একটা সিরিয়াস কজ হলে, দায়িত্বপূর্ণ বিষয় কজ হলে ফর। এবার নেক্সট লাইন নাম্বার 3, হি ডায়েড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা খুবই কমন, তো তোমরা নিজেরাই বুঝতে পারবে। অ্যাক্সিডেন্ট যদি তোমার হয় দেন ইউ শুড গো ফর ইন। অলরাইট, সো হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন বা তিনি মারা গেলেন অ্যাক্সিডেন্টে, ইন। ওকে, নেক্সট লাইন নাম্বার 4, হি ডায়েড ড্যাশ হার্ট অ্যাটাক। নাও দ্য পয়েন্ট ইজ, তোমাদের কি মনে হচ্ছে হার্ট অ্যাটাক কি কোনো ডিজিজ? সো ইফ ইট ইজ আ ডিজিজ তাহলে অবভিয়াসলি আমি এখানে বলে দিয়েছি যে যদি ডিজিজ হয় ইউ শুড ডেফিনেটলি গো ফর অফ। সো বাট ডু ইউ থিঙ্ক হার্ট অ্যাটাক ইজ আ ডিজিজ? Shall I say he died of heart attack? রং লাইন, এটা হতে পারে না, বিকজ হার্ট অ্যাটাক কিন্তু একটা রিজনে পড়ে। অনেক সময় খুব রেগে গেলে মানুষ মারা যেতে পারে, লাইক সো প্রচণ্ড রাগের জন্য তিনি মারা গেলেন, সো হি ডাইড ফ্রম অ্যাঙ্গার। খিদে পেয়েছে প্রচণ্ড, অনেক দিন না খেয়ে আছে, জল নেই, খাবার নেই, সেই ক্ষেত্রেও মৃত্যু হতে পারে। সো এগুলো হচ্ছে রিজনস। সো এরকম কোনো রিজন হলে ইউ শুড ইউজ ফ্রম। হি ডাইড ফ্রম হাঙ্গার, হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক, বিকজ হার্ট অ্যাটাকটা একটা রিজন, ইটস নট আ ডিজিজ। মানুষ সুস্থ আছে, ভালো আছে, বাট ব্লকেজ হয়ে গেল অ্যান্ড সাডেনলি আনফর্চুনেটলি তিনি আর
সকালে ঘুম থেকে উঠলেন না, হার্ট অ্যাটাকে মারা গেলেন। তো এটা কিন্তু কোনো রোগ বা ডিজিজ ক্যাটেগরিতে পড়ে না। এই মিস্টেক্সগুলো কিন্তু এক্সামসে খুব হয়, তো একটু তোমরা কেয়ারফুল থাকো, বুঝে নাও, তাহলে কিন্তু লাইফ লং এটা মিস্টেক হবে না। সো এখানে আমরা লিখে দেব ফ্রম। ওকে, হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক। সো কুইকলি মুভিং টু দ্য লাস্ট সেন্টেন্স, হি ডাইড ড্যাশ হিজ বেস্ট ফ্রেন্ড। সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে একসাথে মারা গেল। ফর এক্সাম্পল, the movie lovers will know एक दूजे के लिए कमल हसन मूवी, तो एक दूजे के लिए ते जेटा আমরা দেখলাম, रति अग्निहोत्री most probably, correct me if I'm wrong, was the actress and hero was Kamal Hassan। তো এই মুভিতে আমরা দেখলাম দুজনে একসাথেই কিন্তু ওনারা মারা গেলেন, তাই না? It gives me goosebumps literally, গায়ে কাঁটা দিয়ে দেয় এরকম যখন ভাবি, so much of true love and dying for each other seriously। তো কারোর সাথে যখন একসাথে মারা যাচ্ছে তখন আমরা ইউজ করব উইথ প্রেপোজিশনটা। চলো এখানে লিখে দিই WITH। ওকে, সো আমরা দেখে নিলাম যে যদি কোনো 4-5টা লাইনে সবকটাতেই ডায়েড, বাট রিজনসগুলো, কজেসগুলো সব আলাদা আলাদা, রাইট? সিচুয়েশনসগুলো আলাদা। যদি অসুখ হয়, ডিজিজ হয়, তখন আমাদের ইউজ করতে হবে অফ। যদি কোনো রেসপন্সিবল কজ হয়, কোনো দায়িত্বর জন্য, কোনো ডিউটির জন্য, কান্ট্রির জন্য, পরিবারের জন্য যদি কেউ মারা যায়, তখন আমাদের ইউজ করতে হবে FOR ফর। যদি কোনো অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, অবভিয়াসলি IN। আর যদি কোনো একটা রিজন, খিদের জন্য বা ডিপ্রেশনে, হার্ট অ্যাটাকে, তখন আমরা ইউজ করব ফ্রম, রাইট? আর যদি ধরো কারোর সাথে কেউ মারা যাচ্ছে একসাথে, দেন অবভিয়াসলি আমরা জানি সঙ্গে বা সাথে মানে উইথ, তো ইউ গো ফর উইথ, রাইট? তো আই এম শিওর কে এই পুরো কনসেপ্টটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর ফিক্সড প্রেপোজিশন, ফ্রেজাল ভার্বস, এই দুটো জিনিস কিন্তু কমপ্লিটলি অ্যান্ড টোটালি ডিফারেন্ট। ওকে, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কি হয় দেখো, ফর এক্সাম্পল যদি আমি বলি পুট অন, পুট অন মানে ধরো কেউ মোটা হয়ে গেছে, একটু ওজন পুট অন করেছে, সো ইউ সে দ্যাট আই হ্যাভ পুট অন ওয়েট, মানে আমি একটু মোটা হয়ে গেছি। পুট অন মানে কোনো জুয়েলারি অ্যাক্সেসরিজ পরা হতে পারে, বা ধরো পুট অন মানে কোনো একটা ফেক শো করছে, তোমাকে নকল চেহারা একটা দেখাচ্ছে, সো পুট অন মাস্ক অর সামথিং লাইক দ্যাট এখানে হতে পারে। তো পুট অনের মাল্টিপল মিনিংস আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? আবার ধরো আমরা যদি বলি পুট আ ক্রস, পুট আ ক্রস মানে নিজের ভিউজগুলো খুব ক্লিয়ার কাট কারোর সামনে রাখা, সেটা হলো পুট আ ক্রস। আর যদি বলি পুট ডাউন, তাহলে কাউকে ইনসাল্ট করা হতে পারে। প্রত্যেকটা, যদিও পুট শব্দটা সেম, কিন্তু পুট অনের অনেক মানে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। কোনোটাই কিন্তু যে খালি রাখা, পুট মানে দেওয়া বা রাখা হয়ে যাচ্ছে, সবেতে সেম, এটা কিন্তু হয় না। ফ্রেজাল ভার্বে ভার্ব প্লাস প্রেপোজিশনের কম্বিনেশন হয় ফ্রেজাল ভার্ব, আর প্রত্যেকটা এই পুট অনের আলাদা আলাদা মানে, পুট অ্যাক্রস আলাদা, পুট ডাউন আলাদা, আরও অনেক হয়। বাট ফিক্সড প্রেপোজিশনসে কি হয়, নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পাশে ফিক্সড প্রেপোজিশনস বসে। এবং এই যে দেখো, কখনো আমরা ডায়েডের পরে অফ দিলাম, ফর দিলাম, ইন দিলাম, অনেক কিছু দিচ্ছি, কিন্তু ডায়েডের মানেটা কিন্তু সেম থাকছে, মৃত্যুটা মৃত্যুই থাকছে, চেঞ্জ হচ্ছে না। তাই জন্য এগুলোকে বলা হয় ফিক্সড প্রেপোজিশনস, যেখানে মিনিংটা একদম ফিক্সড, এটাকে কোনো নড়চড় করা যাবে না। আজকের ওয়ার্ড হলো অ্যাংরি, মানে রাগ, ক্রোধ, রাইট? যেটা কিন্তু শরীরের জন্য একদম ভালো নয়, বাট হয়ে থাকে, উই গেট অ্যাংরি। এনিওয়ে, অ্যাংরির কিছু সিনোনিমস এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ভেক্সড, অ্যানয়েড অ্যান্ড ডিসগাস্টেড। তো disgusted means you're frustrated, you just don't like something or somebody. Annoyed means you're irritated at something or with someone, right? Vexed মানেও কিন্তু রাগ, আবার অ্যাংরি তো অবভিয়াসলি আমরা জানি মানে রাগ। তো এখানে দেখো আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি। তো এই 1 2 3 4 1 2 3 4 এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আসছে রাগ, অ্যাঙ্গেলে। কিন্তু এই শব্দগুলোর পাশে আমরা কি ফিক্সড প্রেপোজিশনস কি দেব, তাই না? এখানে দেখো লেখা আছে অ্যাট আর উইথ, দুটোই কিন্তু হতে পারে, বাট
যদি কোনো ব্যক্তি হয়, তুমি কোনো মানুষের উপর রেগে গেছো, then you go for with. রাগটা যদি মানুষ না হয়, কোনো জিনিসের ওপর হয়, other than person, then you go for at. Okay, so if it is a person, মানুষ হলে you go for with. If it is not a person, মানুষ নয়, কোনো behavior হতে পারে, মানুষের behavior বা মানুষ না, কোনো system, infrastructure, rules, then you go for, মানে এগুলোর ওপর রাগ হলে you can go for at. Clear? Very, very, very easy, right? Good. এইবার আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখব যার দ্বারা কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি, তোমরাও কিন্তু ট্রাই করো। এক্সাম্পল সেন্টেন্স নাম্বার 1, 1A, I am very vexed dash you. By the way, this is actually I apostrophe am, যেটা I am এর শর্ট ফর্ম। তো আমি রেগে গেছি, এখানে কি আছে, ড্যাশ ইউ। ইউ অবভিয়াসলি কোনো একটা মানুষ, তাহলে বলো at হবে না with হবে? Yes, right you are. It will be with, most definitely, কারণ person হলে, মানুষ হলে আমি কি বলছি, with দিতে হবে। So you're right, bang on. Moving to the next example, he was vexed dash the question. সে কিসের উপর রেগে গেল, প্রশ্নটা শুনে সে রেগে গেল, কোয়েশ্চেনটা তাকে রাগিয়ে দিল আর কি। So here you need to use at because question person নয়, it is other than person, so obviously at. Very good, যাদের ঠিক হয়েছে one clap for you, যাদের ভুল হয়েছে তারা ভালো করে দেখো, ডেফিনেটলি নেক্সটটা ঠিক বানাবে। ওকে, এত ইজি, এরকম হতে পারে না যে কেউ পারবে না, সবাই পারবে। লেটস সি নাম্বার 2A, ওকে, the teachers were angry dash the students. টিচার্সরা রেগে গেছিল কাদের ওপর, স্টুডেন্টসদের ওপর, রাইট? স্টুডেন্টস মানে মানুষ, পার্সন, রাইট? তো পার্সন হলে you need to use with. So I'll say with, W-I-T-H. By the way, এটা কিন্তু W নয়, W না, it is W, যেটাকে আমরা ফার্স্ট বলি W. So W-I-T-H, with, because students কি, মানুষ। Next, the teachers were angry dash the irresponsible behavior of the students. ভালো করে দেখো, check out example sentence 2B. This was 2A and this is 2B, right? The teachers were angry. Teachers রা রেগে গেছিল কিসের ওপরে, স্টুডেন্টস ডিরেক্টলি বলা হচ্ছে না, বলা হচ্ছে angry dash the irresponsible behavior of the students. স্টুডেন্টসদের দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার, আচরণের ওপরে কিন্তু টিচাররা রেগে গিয়েছিল। তাহলে ইরেসপন্সিবল বিহেভিয়ার কিন্তু মানুষ না, স্টুডেন্টস না, এটা স্টুডেন্টসদের বিহেভিয়ার, এটার ওপর রেগে গেছিল। সো ইউ উইল ইউজ at, that means other than person, at, right? এইগুলোই গুলিয়ে যায়, বিকজ স্টুডেন্ট, ঠিক আছে, ইরেসপন্সিবল বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টসই তো হলো আলটিমেটলি, বাট নো, ইউ হ্যাভ টু সি ভেরি ক্লিয়ারলি। যদি ডিরেক্টলি ধরো স্টুডেন্টস হয়, দেন ইটস এ হিউম্যান বিইং, বাট ইফ ইট ইজ their behavior, attitude or whatever, then please go for at. এই টুইস্টগুলোর জন্য কিন্তু মার্কস অনেক সময় কাটা যায়, বাট ইটস ভেরি ইজি। ঠান্ডা মাথায় ভালো করে ইন ডেপথ বুঝলে কিন্তু কোনোদিনও মাইনাস মার্কিং হবে না। Let's check out the other two words now, annoyed and disgusted. Let's see annoyed. ধরো বললাম they were extremely annoyed dash their quarrelsome attitude, okay, or maybe behavior. So they were extremely annoyed, bhalo kore shono, okay, they were extremely annoyed dash their quarrelsome attitude. কি হবে? Tell me, with or at, কোনটা হলে তুমি ফুল মার্কস পাবে, রাইট হবে? which one? what do you think? যারা বলছো with, you're right. no, you're actually wrong. যারা বলছো at, they are right, okay, because
quarrelsome attitude টা কোনো person না, it's an attitude, that means other than person, so চোখ বুঝে at হবে, okay? They were extremely annoyed at their quarrelsome attitude, at his or her quarrelsome attitude, তার এই ঝগড়া করার এই অ্যাটিটিউড, যেটা ঝগড়ুটে অ্যাটিটিউড, এটার ওপরে তারা খুবই annoyed, বিরক্ত হয়েছিল, okay? Next example আমরা দেখব with annoyed. She tapped her forehead and looked annoyed dash herself. She tapped her forehead and looked annoyed dash herself. কি হবে? Obviously 100% তোমরা correct যারা with বলছো, with herself. She was tapping her head, she tapped her head and she looked extremely annoyed with herself. নিজের ওপরেই সে খুবই irritated হয়ে গেছিল. Moving on to the last word, that is disgusted. Anita is disgusted dash her ill-mannered friends. Answer is with, right? Anita disgusted হয়ে গেছে তার এই ill-mannered অসভ্য বন্ধুগুলোর ওপর, সে খুবই disgusted মানে রেগে গেছে. So once more I will repeat the line for you. Anita was disgusted with her ill-mannered friends. Okay? Next example দেখবো with disgusted. Anita is disgusted at the stupid idea. Anita is disgusted at the stupid idea because stupid idea is not a human being, মানুষ নয়, person নয়, other than person হলে you go for at, person হলে you go for with, as simple as that. So I hope আজকের রাগ রিলেটেড যে ফিক্সড প্রেপোজিশন আর এই যে ওয়ার্ডস গুলো আমরা ক্লিয়ার কাট মনে রাখতে পারবো. ইট ইজ এক্সট্রিমলি ইজি. ফ্রেজাল ভার্বের সাথে ফিক্সড প্রেপোজিশনস নিয়ে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, ইউনো. ফ্রেজাল ভার্ব হলো, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ছোট করে একটু বলে দিচ্ছি যাতে তোমাদেরও হেল্প হয়ে যায়. ফ্রেজাল ভার্ব হলো ভার্ব আর প্রেপোজিশনের কম্বিনেশন, কিন্তু ফিক্সড প্রেপোজিশন হলো ভার্ব অর অ্যাডজেক্টিভ অর নাউনের সাথে যখন আমাদের প্রেপোজিশনের কম্বিনেশন আসে সেটা হলো ফিক্সড প্রেপোজিশন. এখানে মিনিংটা কিন্তু ফিক্স থাকছে. দেখো, অ্যাংরি, ভেক্সড, অ্যানয়েড, ডিসগাস্টেড, আমি অ্যাট দিলেও মিনিং সেম থাকছে, উইথ দিলেও মিনিং সেম থাকছে, মানে রাগটা কিন্তু রাগই থাকছে, অন্য কোনো মানে হয়ে যাচ্ছে না, তাই না? মানুষের ক্ষেত্রে উইথ, লোক অন্য হলে অ্যাট, কিন্তু মানেটা সেম থাকছে. ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে মিনিং চেঞ্জ হয়ে যায়. গিভ আপের আলাদা মানে, given এর আলাদা মানে, so it's always going different, right? Put across আলাদা, put up আলাদা, put on আলাদা, it's not the same. প্রত্যেকটা put আর given মানে আলাদা হয়ে যাবে. get over আলাদা, get up আলাদা, get in আলাদা, so the get meaning changes. কিন্তু here, over here, এখানে মিনিংটা কিন্তু রাগই থাকছে, সে আমি অ্যাট দিই বা with. That's it. আজ দেখা যাক কি নতুন শিখবো. Today the fixed prepositions that we will be discussing with you is with the word compare. Okay, compare মানে তুলনা করা, right? এই compare শব্দটার সাথে যে দুটো মেইন ফিক্সড prepositions ইউজ হয়ে থাকে সেটা হলো 1 নম্বর to আর 2 নম্বর হলো with. ওকে, তাহলে চলো দেখে নিই কখন আমরা compare এর সাথে to দেব আর কখন compare এর সাথে আমরা with দেব. খুব গুলিয়ে যায় আর এই কোয়েশ্চেনটা কিন্তু 99% চান্স আসবেই পরীক্ষায়. ওকে, যখন কোনো ভিন্ন জিনিস, টোটালি দুটো আলাদা বস্তু যখন আমরা তুলনা করি বা কম্পেয়ার করি, একটার সাথে যখন অন্যটার মিল থাকে না, তখন তোমরা কিন্তু টু প্রেপোজিশনস এর প্রয়োগ করো. ওকে, আর যদি একই ধরনের দুটো জিনিস আমরা তুলনা বা কম্পেয়ার করি তখন চোখ বুঝে উইথ প্রেপোজিশনস এর ইউজ আমরা করব. এক্সাম্পল সেন্টেন্স দেখে নিই, তাহলে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে. এক্সাম্পল সেন্টেন্স নাম্বার 1. Compared with her mother, Rita is taller. তাহলে এখানে কি হলো, রিটার মায়ের সাথে যখন আমরা রিতাকে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে রিতা মায়ের থেকে লম্বা. ওকে, তাহলে রিতা একজন মানুষ, মাদার
তিনিও একজন মানুষ, both are human beings। তাহলে আমরা কি দেখছি, দুটো কিন্তু সিমিলার, সেম আছে, সেম জিনিসের ওপর আমরা কম্প্যারিজনটা এখানে করছি। তাই চোখ বুঝে আমাদের ইউজ করতে হবে with prepositions। ওকে, I'll repeat the line for all of you. Compared with her mother, Rita is taller. Clear? Great. Second example. Compared to the pillar, Rita is shorter. তো পিলারের সাথে যখন আমরা রিটাকে কম্পেয়ার করছি তখন দেখা যাচ্ছে যে পিলারের থেকে কিন্তু রিটা লম্বা নয়, পিলার বেশি লম্বা, রিটা তার থেকে শর্টার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পিলার একটা জিনিস, ইটস লাইক মেড অফ সিমেন্ট, রাইট, ইটস আ কংক্রিট অবজেক্ট। হাউএভার রিটা কিন্তু একজন মানুষ, শি ইজ এ হিউম্যান বিং। তো দুজনের কোনোভাবেই কোনো লিঙ্ক নেই, কমপ্লিটলি আলাদা। আর এরকম সিচুয়েশনে কম্প্যারিজন হলে আমাদের চোখ বুঝে ইউজ করতে হবে TO2 preposition। মুভিং টু সাম মোর এক্সাম্পলস, যাতে একেবারে কোনো ডাউটস না থাকে আর ফুল মার্কস যেন ডেফিনেটলি আমরা ফিক্সড প্রেপোজিশন সেকশনে স্কোর করতে পারি। চলো দেখে নিই। এক্সাম্পল সেন্টেন্স নাম্বার 3, লাইফ ইজ কম্পেয়ার্ড ড্যাশ মুভিজ বাই মেনি পিপল। বলো তো কি হবে? ইয়েস, টু অর উইথ। লাইফের সাথে মুভির একটা কম্প্যারিজন হচ্ছে। তোমরা যারা বলছো টু, দে আর অ্যাবসলিউটলি ব্যাং অন, কারেক্ট, বিকজ লাইফ আর মুভিজ দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়, তাই না? লাইফ মানে জীবন, মুভি মানে সিনেমা, দুটো কিন্তু একেবারেই না। তাই জন্য এখানে আমাদের যেটা ইউজ করতে হবে, দ্যাট ইজ TO2 preposition. So what will be the line? Life is compared to movies by many people. অনেক মানুষ নিজেদের জীবনকে সিনেমার সাথে তুলনা করে ফেলে, ভাবে সিনেমায় যেটা দেখাচ্ছে সেটাই বাস্তব, যেটা কিন্তু অনেক সময় হয় না। মুভি ইজ আ ফিকশনাল ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ ইজ আ রিয়ালিটি। জীবন একটা বাস্তব, এটা কোনো ফেয়ারি টেল নয়, বাট আমরা চেষ্টা করে জীবনকে কিন্তু ফেয়ারি টেল করতে পারি, তার জন্য আমাদের অনেক হার্ডওয়ার্ক করে করতে হয়, রাইট? মুভিং টু দ্য নেক্সট এক্সাম্পল, সেন্টেন্স নাম্বার 4, Aditi is compared dash her friends always। কি হতে পারে? Very easy, with। You're right, very good, double thumbs up for all of you for giving me the right answer, because Aditi are friends, bondhu Aditi sabai era ekta group of friends, all are like human beings, same platform e comparison hocche, so definitely chokh buje with। Aditi is compared with her friends always or all the time। Okay, right, আজকের যে ওয়ার্ডটা হলো that is supply। সাপ্লাই মানে দেওয়া, কারেক্ট? এই দেওয়া রিলেটেড আরো কিছু ওয়ার্ড তোমরা নোট ডাউন করে নাও। যাদের কাছে পেন আর পেপার নেই, ছটপট পেন আর পেপার নিয়ে চলে এসো অ্যান্ড লেটস হিট ইট। ফার্স্ট ওয়ার্ড ইজ সাপ্লাই, দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ প্রেজেন্ট, দ্য থার্ড ওয়ার্ড ইজ এন্ট্রাস্ট, দ্য ফোর্থ ওয়ার্ড ইজ, লিখছো তো ঠিক করে? The fourth word is furnish and the fifth word is provide। আচ্ছা বলো তো, এই পাঁচটা শব্দের কি আলাদা মানে না সেম? যারা আমাদের ফিক্সড প্রেপোজিশন সিরিজ দেখছো তারা বুঝে গেছো যে পাঁচটা ওয়ার্ডেরই কিন্তু সেম মানে। সবকটা শব্দের মানে হচ্ছে দেওয়া, to give something to someone, okay, or to give someone with something। Clear? Not clear? Clear হয়ে যাবে, পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকো, 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম, সাপ্লাই
মানে কিছু গুডস বা প্রোডাক্টস দেওয়া, সাপ্লাই করা। ওকে, প্রোভাইড মানেও তুমি দিচ্ছ। এন্ট্রাস্ট মানে কি? কাউকে ট্রাস্ট করে আমি কিছু দায়িত্ব দিচ্ছি বা কোনো কিছু কাজ দিচ্ছি, সো ইউ এন্ট্রাস্ট, এটা মানেও দেওয়া হয়ে গেল, রাইট? ফার্নিশ মানে অ্যাপার্টমেন্টে, বাড়িতে, রুমে ফার্নিচার দিয়ে দেওয়া হচ্ছে, সো ইট ইজ ফুলি ফার্নিশড। ইয়েস, আলটিমেটলি সব কটা কিন্তু দেওয়া রিলেটেড ওয়ার্ডস চলে আসছে। আর একটা ওয়ার্ড কি ছিল? প্রেজেন্ট। দ্যাটস রাইট, প্রেজেন্ট মানেও ইউ প্রেজেন্ট সামথিং, ইউ গিভিং সামথিং, রাইট? ওকে, সো এই 5টা ওয়ার্ডস যদি থাকে, এর সাথে ফিক্সড প্রেপোজিশনস দুরকম হতে পারে, দুটো হতে পারে। এক, টু, to2, and the second one is with. Okay, but এবার কোয়েশ্চেন হলো কখন টু হবে কখন উইথ হবে। লেটস ক্লিয়ার দ্যাট আউট। ওকে, ভেরি সিম্পল, জাস্ট এই সিম্পল ট্রিকটা মাথাতে একদম লক করে নাও, জাস্ট সিল ইট। ওকে, যখন আমরা সাপ্লাই করছি মানুষকে, ইট ইজ টু, ইউ সাপ্লাই টু আ পারসন। ওকে, অ্যান্ড যখন কোনো জিনিসের কথা হচ্ছে, ইউ সাপ্লাই উইথ আ থিং। জিনিসের ক্ষেত্রে ইউ ইউজ উইথ, আর পার্সনের ক্ষেত্রে ইউ ইউজ টু। জলের মতো পরিষ্কার। ক্লিয়ার? যদি কনফিউশন থাকে, ক্লিয়ার এবার হবে আরো ভালো করে উইথ দ্য এক্সাম্পল সেন্টেন্সেস। সো লেটস স্টার্ট। সাপ্লাই দিয়ে আমরা ফার্স্টে কিছু সেন্টেন্সেস দেখব। সেন্টেন্স নাম্বার 1, the government should supply the poor with food and medicines. Okay, আমি কি বললাম? The government should supply the poor with food and medicines. তাহলে ফুড আর মেডিসিনস হয়ে গেল জিনিস, এটা কিন্তু মানুষ নয়, সো আই এম ইউজিং দ্য প্রেপোজিশন উইথ। এইরকম যখন তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে আর তোমরা দেখছো ফুড অ্যান্ড মেডিসিনস আছে, মানুষ না, গো ফর উইথ। সরকারের উচিত, গভর্নমেন্টের উচিত গরিবদের খাবার আর ঔষধ বা ওষুধ দেওয়া। এটা হলো বাংলা মানে আমাদের এই সেন্টেন্সের। চলো কুইকলি মুভিং টু সেন্টেন্স নাম্বার 2। The company is supplying products to the clients. The company is supplying products to the clients. তাহলে কোম্পানি সাপ্লাই করছে প্রোডাক্টস, জিনিস, কাকে? ক্লায়েন্টসদেরকে। ক্লায়েন্টস যেহেতু মানুষ, পারসন, so we have selected the preposition to, to. Clear? এইবার চলো প্রোভাইড ওয়ার্ডটাকে সিলেক্ট করে এটার সাথে কিছু সেন্টেন্স বানিয়ে এই ফিক্সড প্রেপোজিশনস এর নামের যে ভয় আছে যদি থাকে তোমাদের, সেটাকে একদম পার্মানেন্টলি মার্ডার করে দেব। ওকে, we will just kill it and delete it, disappear, fear, disappear. Okay, you will crack your exam successfully. You will know fixed prepositions by heart. Let's see. The UGC, that means the University Grants Commission, okay? The UGC will provide the students with money, or you can say with scholarship for their education. The UGC will provide the students with money / with scholarship for their education. কি হলো এখানে? UGC মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন স্টুডেন্টসদের কি দেবে? মানি দেবে, অর্থ দেবে, তাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অর্থ দেওয়া হবে। ঠিক? তাহলে এখানে কি হলো? কি দেওয়া হচ্ছে? মানি। মানির আগে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে বা আমাদের ফিক্সড প্রেপোজিশন আছে, সো উই উইল ডেফিনেটলি ইউজ উইথ, বিকজ আমি বারবার কি বলছি, জিনিস হলে ইট ইজ উইথ। ওকে, so I hope it is clear to you. Great. Moving to the next example sentence. Next লাইনটাতে আমরা একটু টুইস্ট করে দিচ্ছি, সেম লাইনটাকে তোমরা একটু ঘুরিয়ে দিয়ে দেখো। যদি ধরো আমি এরকম বলতাম that money
will be provided to the students by the UGC for their education, right? Money will be provided to the students. এখানে to the students হলো to কেন? Because students হলো মানুষ, they are human beings, so that's why you should go for to in this case, right? Money or scholarship will be given to the students by the UGC কিসের জন্য? For their education. অবশ্যই স্টুডেন্টসদের পড়াশোনার জন্য তাদেরকে দেওয়া হবে স্কলারশিপ বা মানি ইউজিসির দ্বারা, right? Sorted? Great. Moving quickly to the next one. এইবার চলো প্রেজেন্ট ওয়ার্ডটা নিয়ে আমরা কিছু সেন্টেন্সেস ট্রাই করি. Let's try. So, sentence number 1 with the word present. The artist was presented with the Lifetime Achievement Award. Okay. এখানে কি হলো লাইনটার মানে? আর্টিস্ট বা শিল্পীকে কি দেওয়া হয়েছিল? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। কাকে? আর্টিস্টকে। তাহলে এখানে কোনটা হলো আমাদের ফিক্সড প্রেপোজিশন? উইথ। উইথ, কারণ সেন্টেন্সটা কি আছে? the artist was presented with the Lifetime Achievement Award. Lifetime Achievement Award দেওয়া হয়েছে। তো Lifetime Achievement Award কোনো হিউম্যান বিং পারসন না, it is a material thing, right? So therefore you should go for with. Next line. The gold medal for proficiency in physics was presented to Ridhima Basu. গোল্ড মেডেল ফিজিক্সের জন্য, প্রফিসিয়েন্সি মানে এক্সপার্ট, পারফেক্ট ফিজিক্সে স্কোর করার জন্য কাকে দেওয়া হয়েছিল? রিধিমা বাসু। সো উই হ্যাভ সিলেক্টেড দ্য প্রেপোজিশন টু বিকজ অবভিয়াসলি রিধিমা বাসু একজন মেয়ে, একজন পারসন, সো ইউ শুড গো ফর টু। কুইকলি the next word is entrust. Arjun has been entrusted with a serious responsibility. অর্জুনকে কি দেওয়া হয়েছে? একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনো মানুষ নয়, চোখ বুঝে, ওই জন্য with. ওকে, sorted. Next line. This project is entrusted to Mr. Sharma. Mr. Sharma কে দেওয়া হয়েছে এই প্রজেক্টটা। Mr. Sharma is a human being, so definitely you need to use the word to preposition, fixed preposition. Okay. The final word is furnish, and the sentence will be, they are furnished with all the comforts of the home. তারা মানে বাড়ির যে সমস্ত কমফর্ট, আরাম, এটা তারা পেয়ে গেছে, তাদেরকে দেওয়া হয়েছে। They have been furnished with, okay, with all the comforts of the home. So এখানে আমাদের fixed preposition হলো with, because comforts of the home এই জিনিসটা কিন্তু অবভিয়াসলি একটা জিনিস, হিউম্যান বিং বা পারসন নয়। হিউম্যান বিং এর আগে যদি দেওয়া, সাপ্লাই, প্রোভাইড, এন্ট্রাস্ট, দেওয়া রিলেটেড যদি কোনো শব্দ আমরা বুঝে গেছি, যদি মানুষের হয়, কোনো মানুষকে আমরা দিচ্ছি, গো ফর টু। কিন্তু যখন কোনো মানুষকে কোনো জিনিস দেওয়া হচ্ছে, ইটস আ থিং, দেন ইউ গো ফর উইথ। সো বটম লাইন ইজ something to someone and someone with something. All the documents will be furnished to you. সমস্ত documents, papers তোমাদেরকে বা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, will be furnished to you. এখানে to কেন দিলাম? Because obviously you is a pronoun which symbolizes a person, which is you. So person hole go for to, right? I hope আজকের এই দেওয়া রিলেটেড যে ওয়ার্ডস গুলোর উপরে আমরা ফিক্সড প্রেপোজিশন শিখলাম, যে কখন টু হবে আর কখন উইথ হবে, জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। Go ahead, give your exams with full confidence and score the full marks in fixed prepositions. যারা আমাদের ফিক্সড প্রেপোজিশনের বাকি সিরিজের যে এপিসোডস গুলো মিস করে গেছো, ফিক্সড প্রেপোজিশন কি, এটার বেসিক কনসেপ্ট কি, সব কিছু তোমরা কিন্তু আমাদের ভিডিওজে ফিক্সড প্রেপোজিশনের প্লেলিস্টে গেলে দেখতে পাবে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে EFA Spoken English Official and my name is Krishnanjana. সো মিস করে গেলে সব এপিসোডস গুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, ডু চেক ইট আউট।
আর তোমরা গুগলে গিয়ে ইউ ক্যান অলসো টাইপ EFA স্পোকেন ইংলিশ, ইউটিউবে গিয়ে ইউ ক্যান টাইপ EFA স্পোকেন ইংলিশ, EFA স্পোকেন ইংলিশ অফিসিয়াল ওয়ার্ডটা কিন্তু দিতে ভুলো না। তবু যদি কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, আর কি দেখতে চাও, জানতে চাও, যদি whatever your doubts are, do let us know in the comment section below. আমরা সব কমেন্টস পড়ি, আর তোমরা যা যা শিখতে চাও সেই রিকোয়েস্টগুলো 100% কিন্তু আমরা ট্রাই করি ফুলফিল করার। ওকে, সো আজকে এতটাই। স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। ভালো থেকো সবাই। মে গড ব্লেস ইচ ওয়ান অফ ইউ। ফাটিয়ে এক্সামস দাও নির্ভয়, নির্দ্বিধায়। That's it. Bye-bye. Thanks for watching.